অবশেষে আমরা এসে পৌঁছালাম সাহেবগঞ্জ স্টেশনে। আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন। ট্রেন চলে যাবে আরও দূর, গয়া অবধি। ঠান্ডা যথেষ্ট, গলা ধরে গেছে। রাত্রি 3টে বাজে। সাহেবগঞ্জ কোনো এক সময় সাহেবরা এসে এখানে বসতি স্থাপন করেছিল, সেই থেকেই নাম সাহেবগঞ্জ। পাহাড়, জঙ্গল এবং নদীতে মোড়া এই জায়গা সাহেবগঞ্জ। পাশে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, হয়তো ভোরবেলা যাত্রা করবে ট্রেনটি। আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, 3 নম্বরে এই লোকালটি দাঁড়িয়ে রয়েছে। স্টেশনে লিফটও আছে, নানা রকম ফেসিলিটি আছে। একটি অত্যাধুনিক স্টেশনের মতোই এই সাহেবগঞ্জ। যদিও আমাদের হাওড়া থেকে ট্রেনের সংখ্যা খুব কম, মাত্র 4টি ট্রেন হাওড়া থেকে এদিকে আসে সাহেবগঞ্জের দিকে। আগে 3টি ছিল, কিছুদিন হলো একটি ট্রেন বেড়েছে। অবশ্যই আসবেন এই সুন্দর জায়গায়। কালকে সারাদিন সাহেবগঞ্জের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি রাজমহলের উদ্দেশ্যে। 3 পাহাড় থেকে টোটোয় করে রওনা দিয়েছি ভোরবেলা। সবে সূর্য উঠছে। অসাধারণ যাত্রাপথ, চারিদিকে মাঠ, ক্ষেত, তার মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে রাজমহলের দিকে। রাজমহল নামের মধ্যেই তার লুকিয়ে আছে অর্থ, অর্থাৎ রাজার মহল ছিল, রাজারা এখানে বিশ্রাম নিতে আসতেন, সেই থেকেই নাম হয়েছে রাজমহল। খুব সুন্দর জায়গা, একদম ধীরে ধীরে গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা প্রবেশ করছি। এগিয়ে চলছি রাজমহলের দিকে। ঠান্ডা যথেষ্ট আছে, ভোরবেলা হাড় কাঁপুনি ঠান্ডা, তার মধ্যে দিয়েই যাত্রাপথ চলছে। খুব ঠান্ডা, ক্রমশ ধীরে ধীরে আস্তে আস্তে একদম জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি, যেখানে বাড়িঘর এবার কমে এসছে, শুধু ফাঁকা ফাঁকা মাঠ, তার মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে চলছে রাজমহলের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি রাজমহল। সাহেবগঞ্জের যে সমস্ত লোকাল সাইট সিন, তার মধ্যে রাজমহল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। রাজার মহল ছিল, সেই থেকেই নাম রাজমহল। এখন সে মহল অনেকটাই ভেঙে পড়েছে, তার মধ্যে সুন্দর করে পার্ক তৈরি করা হয়েছে। সামনে রাজা বিক্রমাদিত্যের মূর্তি। খুব সুন্দর জায়গা, চারিদিকে বাচ্চাদের খেলার জন্য প্রচুর দোলনা, ঢেকি, স্লিপ সমস্ত রকম রয়েছে। বড়রা বাচ্চারা সবাই এখানে এসে আনন্দ পাবে। এরপর এই জায়গার ভেতরের রূপ আমি দেখাচ্ছি। সামনে এগিয়ে গেলে বিশাল গঙ্গা নদী, অসাধারণ, এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না, যেন আদিগন্ত বিস্তৃত সমুদ্রের মতন এখানে গঙ্গা, যে তার কোনো কূল কিনারা নেই। বিশাল তার ব্যাপ্তি, দূরে দূরে কিছু গঙ্গার চর। অসাধারণ প্রকৃতি। এই রাজমহলে এসে ঘন্টা ঘন্টা শুধু চুপ করে পার্কে বসে থেকে কি গঙ্গার দিকে তাকিয়ে কেটে যায়। বেড়াতে আসলে শুধু দৌড়ঝাঁপ করে ঘোরাটাই একমাত্র উদ্দেশ্য নয়, বেড়াতে আসলে তার সাথে সাথে অলস সময় কাটিয়ে যাওয়াটাও একটা বেড়ানোর অঙ্গ। আমি সবসময় মনে করি যে মানুষ তার পরবর্তী প্রজন্মের জন্য শুধু বাড়ি, টাকা পয়সা রেখে যাওয়াটাই একমাত্র কাজ নয়,
তাদের মধ্যে একটা ভ্রমণের নেশা তৈরি করে দেয়া, কিংবা যাকে বলা যায় ভ্রমণের প্রতি প্যাশান তৈরি করানোটাও কিন্তু দায়িত্ব থেকে যায়। তবেই কিন্তু পরবর্তী প্রজন্ম এত সুন্দর আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলোকে উপলব্ধি করতে পারে এবং যথেষ্ট আনন্দ পেতে পারে সেই সমস্ত রূপ দেখে। সেই জন্য আমি সবসময় বলি যে নিজের সাধ্যের মধ্যে, নিজের ক্ষমতার মধ্যে থেকেও প্রচুর ঘোরা যায়। হ্যাঁ, নিশ্চয়ই যে মানুষ চাইলে যথেষ্ট বিলাসবহুলভাবেও ঘুরতে পারে, আবার যার সে সামর্থ্য নেই সে সাধারণভাবেও ঘুরতে পারে। অনেক কাছাকাছি সুন্দর সুন্দর জায়গা আছে, এই সাহেবগঞ্জই তার মধ্যে অন্যতম। অসাধারণ সুন্দর জায়গা। এই সাহেবগঞ্জ থেকে ছোট 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 অনেক জায়গা রয়েছে, যে জায়গাগুলো দেখতে ভালো লাগে, আসলে পরে মন শান্তিতে ভরে যায়। এখন আমরা আছি বাড়াদড়ি, রাজমহলের আরেকটি বেড়ানোর জায়গা, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত জায়গা। সুন্দর জায়গা এই জায়গা। ওই যে লেখা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ, ওই দিকে লেখা রয়েছে। আমরা যাচ্ছি বাড়াদড়ির ভেতর দিকে ঢুকে। খুব সুন্দর জায়গা, সামনে পুকুর রয়েছে, ভেতরে আরও অনেক কিছু দেখার রয়েছে। একটু একটু করে এগিয়ে যাই, গেলে আপনাদের দেখাবো যে এর ভেতরে আসলে কি কি আছে। এই যে বাড়াদড়ির ইতিহাস এখানে লেখা। এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ একটু এন্ট্রি করতে হবে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি বাড়াদড়ির ভেতর। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত এই জায়গা। এখানে আগে একটি মসজিদে ছিল, সেই মসজিদ অনেকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত। বিভিন্ন ধরনের ঘর রয়েছে, যে ঘরগুলোয় হয়তো শিক্ষাদান করা হতো, নানা কিছু। খুবই সুন্দর জায়গা, পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। বড়াদড়ি ভেতরের রূপগুলো আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট অনেক কিছু জায়গা আছে সাহেবগঞ্জে দেখার মতন। বিভিন্ন নদী, গঙ্গার রূপ, তার সাথে বিভিন্ন ঝর্ণা, পাহাড়, সমস্ত কিছু মিলে সাহেবগঞ্জ এক অতুলনীয় প্রাকৃতিক সম্পদে ভরপুর, শান্ত স্নিগ্ধ জায়গা। ভালো লাগে। কলকাতা থেকে খুব দূরও নয়, মাত্র 350 কিলোমিটার দূর, 357 কিলোমিটার। অবশ্যই সাহেবগঞ্জ আসলে এই ছোট ছোট সাইট সিনগুলো দেখবেন। রাজমহল চলে আসলে রাজমহল থেকে এগুলো সবই কাছাকাছি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত এই জায়গা, কাজেই বুঝতেই পারছেন এর ঐতিহাসিক মূল্য অসাধারণ। আসবেন, দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে এই সব সুন্দর সুন্দর জায়গা দেখতে। এখন আমরা আছি জামা মসজিদের ভেতর। রাজমহলের একটি অন্যতম আকর্ষণীয় জায়গায় জামা মসজিদ, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত।
খুব সুন্দর দেখার জায়গা। রাজমহল আসলে অবশ্যই দেখে নেবেন। সাহেবগঞ্জ থেকে সাইট সিনে রাজমহল এসে এই জামা মসজিদ অবশ্যই দর্শন করবেন। ভীষণ সুন্দর, দেখুন তার স্থাপত্য। ভেতরে একটি চারিদিক দিয়ে মোড়া একটা, এখানে হয়তো কোনো উপাসনা বা সমাধি ক্ষেত্র হবে। বসার জায়গা রয়েছে অনেক, খুব খোলা মেলা, সেই আমলের স্থাপত্য, যার প্রত্যেকটা ইট দেখলে বোঝা যাবে যে এখনও কত মজবুত রয়েছে। সামনে গিয়ে একদম থাম্বাগুলো ধরে ধরে আপনাদের দেখাবো। শীতে রোদ গায়ে মেখে এরকম ছোট ছোট কাছে পিঠে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে খুবই ভাল লাগে। সাহেবগঞ্জ তার মধ্যে অন্যতম। সাহেবগঞ্জকে বেস করে এরকম ছোট ছোট জায়গাগুলো দেখে আসা যায়। একটু একটু করে উঠছি, অনেক খাড়া খাড়া সিঁড়ি, ফলে উঠতে গেলে হোঁচট খাওয়ারও সম্ভাবনা। কি বিশাল বিশাল থাম্বা, সেই যুগের স্থাপত্য দেখলে বোঝা যায়। এখনকার তৈরি বাড়িঘর কত ভেঙে পড়ছে, অথচ এই স্থাপত্য শত শত বৎসর ধরে দাঁড়িয়ে রয়েছে একইভাবে। এই যে মসজিদের ভেতর আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর কারুকার্য করা মসজিদ। এক একটা দেয়ালের মধ্যে এক একটা ঘর ধরে যাবে, এই রকম ধরনের দেয়াল, বিশাল বিশাল দেয়াল। এক একটা দেয়াল দেখেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত শেষ হচ্ছে না, এত বড় বড় দেয়াল, বিশাল বিশাল দেয়াল। তবেই এত সুন্দর এত বড় মসজিদ তৈরি হয়েছে। ভেতরে কতগুলি ছোট ছোট ঘর, প্রচুর জানা অজানা কথা লুকিয়ে থাকে এই সমস্ত মসজিদ ইত্যাদির ভেতর। বহু ইতিহাস, সেই যুগের রাজাদের শাসন ব্যবস্থা, তাদের চিন্তা ভাবনা, জীবন দর্শন সবই বেরিয়ে আসে এই মসজিদ ইত্যাদি দেখলে পরে। আজকে শাসক অতীত হয়, কিন্তু তার সৃষ্টি থেকে যায় বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে। এটাই সৃজনশীলতা। আজকে শাহজাহান চলে গেছে, কিন্তু থেকে গেছে তার তৈরি অমর তাজমহল। এই প্রসঙ্গে বলে রাখি, সাহেবগঞ্জ বহু কবি সাহিত্যিকের লেখায় বারবার ফুটে উঠেছে। আজকের দিনের শহর নয় সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ অনেক পুরনো শহর, ব্রিটিশদের হাতের পত্তন, বহু পুরনো শহর। ব্রিটিশরা একে সাহেবদের থাকার উপযুক্ত করে কলোনি তৈরি করেছিল, সেই থেকেই সম্ভবত নাম হয়েছে সাহেবগঞ্জ। কাজী এরকম সুন্দর জায়গায় আসলে দেখবেন ভাল লাগবে। বিশেষ করে এই সমস্ত পুরনো ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে খুঁজে পাবেন নিজের দেশের
প্রাচীন ইতিহাসকে, ভারতবর্ষের প্রাচীনত্ব ইত্যাদি। মতি ঝর্ণা যাবার রাস্তার কিছু প্রাকৃতিক শোভা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা অটোয় করে চলছি মতি ঝর্ণার উদ্দেশ্যে মহারাজপুর স্টেশন থেকে। অসাধারণ পাহাড়ের রূপ, পাহাড় যেন কেউ থাকে থাকে কেটে রেখেছে, চারিদিকে সবুজে সবুজ। এখানে আর বসতি প্রায় নেই বললেই চলে, খুব সামান্য কিছু বসতি। সত্যি পাহাড় আর ঝর্ণার দেশ হলো এই সাহেবগঞ্জ। ভীষণ সুন্দর জায়গা। আমরা এখন আছি মতি ঝর্ণা। এখান থেকে আর অল্প দূর গেলেই এই ঝর্ণা দেখতে পাওয়া যাবে এবং মতিনাথ ধাম দেখতেই পাচ্ছেন। রাস্তার দুধারে কত বাঁদর লাফালাফি করছে, খেলছে। ভীষণ সুন্দর দৃশ্য, খুব ভাল লাগবে, বড়দেরও ভাল লাগবে, ছোটরাও এখানে আসলে আনন্দ পাবে। খুব সুন্দর দৃশ্য, কত ছোট ছোট বাঁদর রয়েছে। রাস্তা আস্তে আস্তে চড়াইয়ের দিকে উঠে যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে মতি ঝর্ণা। অসাধারণ, এর জন্যই নাম মতি ঝর্ণা, কারণ জলগুলো এমনভাবে পড়ে যেন মনে হয় মতির মতন ছড়িয়ে পড়ছে চারিদিকে। ঝর্ণায় জলের প্রবাহ এখনও যথেষ্ট ভালো, সবে বর্ষাকাল গেছে। ঝর্ণার যতটা কাছে যাওয়া সম্ভব অবশ্যই আমরা যাব। চারিদিকে অসাধারণ শোভা, সবুজে সবুজ, শুধু বনানী আর বনানী, তার মধ্যে দিয়ে রাস্তা, সবুজের মাঝে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে নিজে ভীষণ আনন্দ পাবেন। অবশ্যই এরকম সুন্দর জায়গায় আসবেন, দেখবেন। এখন আমরা অনেক সামনে চলে এসেছি। মতি ঝর্ণার একদম কাছ থেকে ভিউ দেখাচ্ছি, যতটা এগিয়ে যাওয়া যায়। এই হলো মতি ঝর্ণা। সাহেবগঞ্জ বেড়ানোর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই মতি ঝর্ণা। এর টানেই লোকে আসে। মতি ঝর্ণার একদম সামনে আমরা এসে গেছি। একদম সামনের থেকে যে ভিউ সেটাই আপনাদের এখন তুলে ধরছি। একদম জল হুড়ুর করে নামছে, ওপর থেকে থাকে থাকে জল নেমে আসছে। পাহাড়ের একদম ওপর থেকে জল আসছে, এসে নেমে চলে আসছে। একটার পর একটা থাক দিয়ে জল নেমে আসছে, কি অসাধারণভাবে পড়ছে। এই জল যখন বর্ষাকালে আসে আরও ভাল লাগে। তার পাশে রয়েছে শিব মন্দির, সব মিলে এক অসাধারণ প্রাকৃতিক সন্ধ্যা। এখন আর স্নান করতে দেয় না, স্নান করা সেভাবে
প্রশাসন থেকে নিষেধ রয়েছে, তবে একটু জলে পা ডোবানো, হাত ধোয়া ইত্যাদি করতেই পারবেন। মতি ঝর্ণার পাশে মতিনাথ ধামে আরও 2-3টি ছোট ছোট মূর্তি রয়েছে। এটি নাগ মহারাজের মূর্তি। ভীষণ সুন্দর এই প্রাকৃতিক গুহা, আসলে খুবই ভাল লাগবে। সবসময় তো আর দূরে যাওয়া সম্ভব হয় না, কাছাকাছির মধ্যে কিন্তু সাহেবগঞ্জ খুব সুন্দর জায়গা। সুমনও খুব আনন্দ পাচ্ছে। কিরে সুমন, কেমন লাগছে? সাহেবগঞ্জ আবার আসবি তো? অবশ্যই। মতি ঝর্ণা কেমন লাগলো? খুব ভালো। আর এই মতিনাথ মন্দির? ভালো। আসিস আবার সাহেবগঞ্জ। হ্যাঁ। সাহেবগঞ্জ খুব সুন্দর জায়গা, কাছাকাছি এত সুন্দর জায়গা দেখুন, পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, পাশে প্রাকৃতিক গুহা, গুহার মধ্যে মন্দির, এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্য আপনাদের সাথে ভাগ করতে পারলে আমারও ভাল লাগে। বারবারই এই জন্য আসতে বলি যে আপনারা আসলে আমার নিজের একটা আনন্দ মনে হবে যে আমার এই ভিডিও দেখে কারুর অবশ্যই অনুপ্রেরণা লেগেছে এই সাহেবগঞ্জের প্রতি, সেজন্যই সে আসতে চাইছে। যাই হোক, আসবেন, ভাল লাগবে। সবসময় প্রকৃতিকে ভালো লাগে। পাহাড়ে আসার কোনো কারণ থাকে না, পাহাড় তার নিজের কারণেই মানুষকে বারবার টেনে টেনে আনে। এই ফসিল পার্কের একদম ভেতরে আই লাভ ফসিল পার্ক। খুব সুন্দর জায়গাটা পুরোটাই ঘুরে দেখাবো। সুন্দর সবুজে মোড়া জায়গা, দূরে দূরে পাহাড়, সকলেরই আনন্দ লাগবে এরকম একটা জায়গায় আসলে। সাহেবগঞ্জ ট্যুরের মধ্যে অবশ্যই এটাকে রাখবেন। প্রচুর বন জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা এই জায়গা ফসিল পার্ক, সকলেরই আসলে ভাল লাগবে। বাচ্চা বড় সবার পক্ষেই আনন্দের জায়গা, একটা নতুনত্ব জায়গা তো অনেকই আছে। এই জায়গাটায় আসলে কিছু নতুনত্ব পাবেন। অন্য ধরনের পার্কের সাথে এই পার্কের অনেক ফারাক আছে। এই পার্কটায় আসলেই বুঝতে পারবেন যে এই পার্কের সাথে যে অন্য পার্কের অনেক ফারাক। ফসিল পার্কের ভেতরের জঙ্গলটা এখন দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জঙ্গল, অসাধারণ তার প্রাকৃতিক শোভা। দুদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলে যদি আপনারা আসেন খুবই ভাল লাগবে। চারিদিক দিয়ে দুপাশ দিয়ে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলেছে, খুবই ভাল লাগছে এই রাস্তা। ধীরে ধীরে রাস্তা এগিয়ে যাচ্ছে একদম ফসিল পার্কের দিকে। ঘন জঙ্গল, দুপাশে একদম ঘন জঙ্গল। দিনের বেলা বলেই এই পথে চলা যায়, একটু বিকেল সন্ধ্যে হয়ে গেলেই কিন্তু গা ছমছম করবে। এখান দিয়ে যাব, সামনে মিউজিয়াম আছে, মিউজিয়ামের দিকে আমরা এগিয়ে যাব। একদিকে পাহাড়, একদিকে জঙ্গল, মাঝখানে এই রাস্তা, শুধু সবুজের সমারোহ। যেদিকে তাকাবেন সূচিবেদ্য জঙ্গল, আর শুধু সবুজ আর সবুজ। এই সবুজের মাঝে নিজেকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন। এই পাহাড় জঙ্গলে ঘেরা জায়গায় আসলে অবশ্যই ভালো লাগবে। সুমনও সাথে সাথে চলছে। ওরও ভাল লাগছে, বাচ্চাদেরও খুব আনন্দের জায়গা হবে, কারণ বাচ্চারাও খুব আনন্দ পায় এই পাহাড় জঙ্গলের মাঝে। আমরা হয়তো উপলব্ধি করতে পারি না তাদের আনন্দকে। তাদের চোখে মুখের ভাষা বলে দেয় যে তারা কতটা খুশি এই জঙ্গলে এসে, পাহাড় জঙ্গলে। ওই ইট কাঠ পাথরের ভিড়ে তাদের শৈশব যেন হারিয়ে যায়, সেই শৈশবকে তারা যেন নতুনভাবে উপলব্ধি করতে পারে এই পাহাড় জঙ্গলে ঘেরা বনানীর মাঝে এসে।
এই প্রাকৃতিক শোভা তাদের শিশুদের শৈশবকে বিকশিত হতে সাহায্য করে। বন্ধুদের, আমার থেকে যারা ছোট আছো সে বন্ধুদের আমি একটা কথাই বলবো, জীবনে কখনো হাল ছেড়ে দিও না। এটা সহযোদ্ধা হিসাবে তোমাদের পরামর্শ, এটা কিন্তু কোনো জ্ঞানের ক্লাস নয়। শুধু সহযোদ্ধা হিসাবে বলতে পারি, যখন সারা পৃথিবী তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে, জানবে সেটাই জীবনের সবথেকে উপযুক্ত সময় নিজের যোগ্যতাকে প্রমাণ করার। সেই ফিনিক্স পাখির মতন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে নিজের জীবনকে যে আমি দেখিয়ে দেব। এই স্পিরিট নিজের মধ্যে ধরে রাখলে দেখবে পৃথিবীতে হারানোর মতন যোগ্যতা কারুর নেই তোমাকে। এইটা একটা সহযোদ্ধা হিসাবে আমার ছোট ছোট বন্ধুদের আমি বললাম। ফসিল পার্কের ভেতরে মিউজিয়ামটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর মিউজিয়াম। এই সামনে রয়েছে বিভিন্ন মূর্তি। এই ফসিল পার্ক কীভাবে আসা যায় মানরোতে তার ছবি এইখানে দেয়া রয়েছে। ফসিল পার্ক মানরো, ভেতরে বিভিন্ন ফসিল রয়েছে। এই যে ফসিলগুলি রাখা রয়েছে মিউজিয়ামের ভেতরে, এই যে ফসিলগুলি রয়েছে মিউজিয়ামে, নানা রকম দৃশ্য। ফসিল পার্কের ভেতরের এই মিউজিয়াম খুব সুন্দর, কখনো আসলে ভাল লাগবে এই মিউজিয়াম। এবার মিউজিয়ামের বাইরের দিকটা একটু দেখাচ্ছি। সাহেবগঞ্জ থেকে সোজা চলে আসবেন মির্জা চৌকি, সেখান থেকে মানরো হয়ে এই মিউজিয়াম। খুব সুন্দর এই ফসিল মিউজিয়াম। নিচে রয়েছে তার অডিটোরিয়ামটিও খুব সুন্দর। এই যে ফসিলগুলি রয়েছে রাখা, খুব সুন্দর ফসিল, বহু লক্ষ কোটি বছর আগের এই সমস্ত ফসিল। আজকের দিনে সামনে রয়েছে ময়ূর, অসাধারণ দৃশ্য। দেখুন ময়ূর রয়েছে, খুবই ভাল লাগবে। এখানে রয়েছে বিভিন্ন রকম জীবাশ্ম। খুব সুন্দর এই ফসিল পার্ক, অবশ্যই আসবেন এই ফসিল পার্ক দেখতে। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে এই পার্ক, একদম নেচার পার্ক যাকে বলা যায়, সত্যিকারের নেচার পার্ক, কোনো বানানো আর্টিফিশিয়াল নয়। একদিকে বিরাট পাহাড়, পাহাড় থেকে ঝর্ণা নামছে, তার পাশে জঙ্গলে ঘেরা এই পার্ক, খুব ভাল লাগবে। সাহেবগঞ্জ সাইট সিনের মধ্যে অবশ্যই রাখবেন এই ফসিল পার্ককে। এইখানে রয়েছে অডিটোরিয়ামে নানা রকম প্রোগ্রাম হয়। এত সুন্দর জায়গা, বাচ্চারাও আনন্দ পাবে। সামনে দুটি ময়ূর খেলে বেড়াচ্ছে, এই দৃশ্য বিরল। এক চিড়িয়াখানা ছাড়া বাচ্চারা এরকম দৃশ্য কিন্তু কোথাও দেখতে পায় না। সামনে ময়ূর খেলে বেড়াচ্ছে, অসাধারণ দৃশ্য। দেখতে হলে এখানে আসতেই হবে আপনাদের এই ফসিল পার্কে। আমরা এগিয়ে যাচ্ছি মির্জা চৌকি স্টেশনের দিকে। ফসিল পার্ক ঘুরে মানরো হয়ে যাচ্ছি মির্জা চৌকির দিকে। এই মির্জা চৌকি স্টেশনে পৌঁছে আমাদের সাহেবগঞ্জ বেড়ানো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা যাব ভাগলপুরের দিকে। সাহেবগঞ্জ ট্যুরে আপনাদেরকে দেখালাম অনেকগুলো সাহেবগঞ্জে বেড়ানোর জায়গা, রাজমহল, মতি ঝর্ণা, ফসিল পার্ক ইত্যাদি।
খুব সুন্দর প্রাকৃতিক শোভা। সাহেবগঞ্জে আসবেন, পাহাড় ঝর্ণা, এই জঙ্গলের দেশ সাহেবগঞ্জ। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে হাওয়া বদল করতে। জল হাওয়া অত্যন্ত ভালো। আজকে বলে নয়, সাহেবগঞ্জ দীর্ঘদিন পরিচিতি একটি অত্যন্ত স্বাস্থ্যকর স্থান হিসাবে যে আসলে এটুকু বলতে পারি হতাশ হবেন না, ভাল লাগবে। প্রকৃতির বুকে 2-3 দিন কাটিয়ে যাবে। সবই প্রকৃতি ঘেরা জায়গা, প্রকৃতিকে কেন্দ্র করেই সেখানে আনন্দ। রাস্তাগুলো দেখছে, দুদিকে জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা চলছে। কত বিশাল বিশাল শহরের চাকচিক্য নেই। যদিও সাহেবগঞ্জ স্টেশন এখন যথেষ্ট উন্নত স্টেশন, বিরাট তার ব্যবস্থা। সেখানে যথেষ্ট রকম বড় আকার ধারণ করেছে সাহেবগঞ্জ স্টেশন। রাস্তার দুধারে অসাধারণ শোভা। এই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মির্জা চৌকির দিকে। এই যাত্রাপথে আপনারা আমার সঙ্গে থাকলেন। যদি ভালো লাগে এই যাত্রাপথ সাহেবগঞ্জ বেড়ানো, অবশ্যই আগামী ভিডিওগুলো দেখবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে এই চ্যানেল আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সাথে নিয়েই আমার পথ চলা। যদি আমার কথায় ভালো লেগে আপনারা এই সাহেবগঞ্জ বেড়াতে আসেন, নিজেকে ধন্য মনে করব। আমার সাথে এই সফরে সঙ্গী ছিল আমার ছোট্ট 7 বছরের ছেলে সুমন এবং আমার স্ত্রী ইন্দ্রাণী। সুমন, সাহেবগঞ্জ ভাল লেগেছে তো তোর? হ্যাঁ। এই সুমন, পাশে বসে স্ত্রী ইন্দ্রাণী, সবাই মিলেই আমরা আনন্দ উপভোগ করেছি সাহেবগঞ্জে। ছোটো ছোটো পাহাড়ি জায়গা, তার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পেয়েছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।